শেষ হলো ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ। সমঝোতা বাড়াতে চান না ট্রাম্প। তেহরানকে আত্মসমর্পণের আহ্বান। আলোচনায় বিঘ্ন ঘটালে ওমানে বোমা হামলার হুমকি। ইয়েমেন সৌদি ফ্রন্টে ফের উত্তাপ। লোহিত সাগরে সামরিক জাহাজ ও এসকোর্ট নৌযানে হুতির ক্ষেপণাস্ত্র হামলা। তেল রফতানি সচল রাখতে হরমুজ এড়িয়ে বিকল্প পথ খুঁজছে রিয়াদ। হামাসকে পুরোপুরি নিরস্ত্র করার শর্তে অনড় ইসরায়েল। টানের নিষ্ক্রিয় চায় ট্রাম্পের বোর্ড অফ পিস। কঠোর সমালোচনা ফিলিস্তিনের। যুদ্ধের স্থায়ী অবসান দাবি। অরুণাচল প্রদেশে চীনা অনুপ্রবেশের অভিযোগ। অস্বীকার ভারতীয় সেনাবাহিনীর। শি জিনপিং এর সম্ভাব্য ভারত সফরের আগে উত্তপ্ত দিল্লি বেইজিং সীমান্ত। এবং বেলজিয়ামের ইতিহাসে সবচেয়ে বড় দাবানলে পুড়েছে বনাঞ্চল। গ্রিস, ফ্রান্স ও স্পেনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া থেকে সরিয়ে নেওয়া হলো অনেককে। ইরানের সঙ্গে জুনের সমঝোতা আর বাড়াতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরান যুদ্ধ বন্ধের পথে বাধা হয়ে দাঁড়ালে মিত্র ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন তিনি। এর মধ্যে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে যাওয়ার ইঙ্গিত দিয়েছে মোস্তফা প্রশাসন। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় জুনে স্বাক্ষরিত ৬০ দিনের সমঝোতার মেয়াদ শেষ হচ্ছে কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই। সমঝোতাটির লক্ষ্য ছিল সামরিক সংঘাত বন্ধ করে বৃহত্তর শান্তি চুক্তির জন্য আলোচনা চালানো, কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার মুখে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন তিনি এই সমঝোতার মেয়াদ বাড়াতে চান না। আইআরজিসির সঙ্গে সরাসরি গোপন যোগাযোগের দাবি করেছেন ট্রাম্প, তবে ইরানের রেভলিউশনারি গার্ড তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। এর মধ্যেই ইরানের সামরিক অবস্থান বদলের ইঙ্গিত মিলেছে। আইআরজিসি সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন তেহরানের প্রতিরক্ষামূলক অবস্থান প্রয়োজনে আক্রমণাত্মক রূপ নিতে পারে। পাশাপাশি সর্বোচ্চ প্রতিরোধের নীতির কথা বলছেন ইরানি কর্মকর্তারা। এদিকে সমঝোতার মেয়াদ শেষ হওয়ার দিনই ইরানকে সরাসরি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তেহরানকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করতে আহ্বান জানান। একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনায় বাধা হয়ে দাঁড়ালে মিত্র ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন তিনি। বলেন ওমান যদি তার প্রশাসনের ইরান আলোচনায় বাধা দেয় তাহলে দেশটিতে হামলা চালানো হবে। তবে কী ধরনের কর্মকাণ্ডকে তিনি বাধা হিসেবে দেখছেন তা স্পষ্ট করে জানাননি। এমন পরিস্থিতিতে হরমুজে নিরাপদ নৌ চলাচলের পথ বের করতে ইরান ও ওমানের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন দুই দেশ নতুন সামুদ্রিক রুটের মানচিত্রে একমত হয়েছে। এখন ওই মানচিত্রের সঙ্গে একটি যৌথ বিবৃতি চূড়ান্ত করার কাজ চলছে। ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয় ও নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধানের বাসভবন লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন এসব বেপরোয়া ও অগ্রহণযোগ্য হামলা কুর্দিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা স্পষ্টতই ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। ইরান থেকে হামলাটি চালানো হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ, তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরান ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বারবার ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলকে ইরানি কুর্দি বিরোধী দলগুলোকে আশ্রয় দেওয়ার জন্য অভিযুক্ত করেছে, যাদেরকে তেহরান নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সংঘাত নতুন নয়, বদলেছে শুধু কৌশল। কার্টারের জিম্মি সংকট থেকে রিগ্যানের গোপন অস্ত্র চুক্তি, ওবামার পারমাণবিক সমঝোতা, প্রতিটি অধ্যায়ে ছিল ভিন্ন পথ। আর ট্রাম্প প্রথম মেয়াদে ছিন্ন করেছেন সেই সমঝোতা, দ্বিতীয় মেয়াদে এসে দাঁড়িয়েছেন সরাসরি যুদ্ধের মুখে। তাহলে ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টদের সম্পর্কের ইতিহাস কি বলছে? ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর তেহরানে মার্কিন দূতাবাস দখল এবং ৫০ মার্কিন নাগরিককে জিম্মি করার মধ্য দিয়ে বড় সংকটে পড়ে ওয়াশিংটন তেহরান সম্পর্ক। প্রেসিডেন্ট জিমি কার্টার প্রথমে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করেন, কিন্তু আয়াতুল্লাহ খোমেনি মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় রাজি না হওয়ায় একের পর এক কঠোর পদক্ষেপ নেন কার্টার। ইরানের সম্পদ জব্দ, নিষেধাজ্ঞা এবং শেষ পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। কার্টারের পর প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ইরানকে ১৯৮৪ সালে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র ঘোষণা করেন। অথচ মাত্র ২ বছর পর তার প্রশাসন গোপনে ইরানের কাছে অস্ত্র বিক্রির উদ্যোগ নেয়। উদ্দেশ্য ছিল লেবাননে ইরান ঘনিষ্ঠ হিজবুল্লাহর হাতে জিম্মি মার্কিন নাগরিকদের মুক্ত করা। অস্ত্র বিক্রির অর্থের একটি অংশ নিকারাগুয়ার কন্ট্রাদের দেয়ার ঘটনা প্রকাশ্যে এলে তৈরি হয় কুখ্যাত ইরান কন্ট্রা কেলেঙ্কারি। দীর্ঘ বৈরিতার পর বারাক ওবামার সময়ে আসে বড় পরিবর্তন। ২০১৩ সালে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন ওবামা। ১৯৭৯ সালের পর দুই দেশের প্রেসিডেন্টের প্রথম সরাসরি যোগাযোগ। এরপর কয়েক বছরের আলোচনার ফল হিসেবে ২০১৫ সালে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক ইরান পারমাণবিক চুক্তি। এতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমাবদ্ধতা ও আন্তর্জাতিক পরিদর্শনের বিনিময়ে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
কিন্তু ট্রাম্প তার প্রথম মেয়াদী চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে ইরানের উপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর দুই দেশের উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। এখন ট্রাম্প আবারও ইরানের মুখোমুখি, তবে এবার কূটনৈতিক চাপের পাশাপাশি যুদ্ধ চলছে। এই ইতিহাস দেখায় 4 মার্কিন প্রেসিডেন্ট ইরানকে মোকাবিলায় চাপ, গোপন সমঝোতা, কূটনীতি ও চুক্তি 4 ধরনের পথই বেছে নিয়েছেন, কিন্তু কোনো পথই দীর্ঘস্থায়ীভাবে ওয়াশিংটন তেহরান বৈরিতা শেষ করতে পারেনি। বর্তমানের যুদ্ধ সেই পুরনো দ্বন্দ্বেরই সবচেয়ে ভয়াবহ নতুন অধ্যায় বলেই মত অনেকের। হরমুজে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের উত্তাপ এবার আরও ছড়ালো ইয়েমেন সৌদি ফ্রন্টে। লোহিত সাগরে সৌদি সামরিক জাহাজ ও 4টি এসকর্ট নৌযানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুতিরা। একই সময়ে তেল রপ্তানি সচল রাখতে হরমুজ এড়িয়ে বিকল্প পথ খুঁজছে সৌদি আরব। তাই বাব আল মানদেব ঘিরে নতুন করে বাড়ছে আঞ্চলিক সংঘাত ও জ্বালানি সরবরাহের ঝুঁকি। নতুন করে সরাসরি হামলার মুখে সৌদি আরব। ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা দাবি করেছে লোহিত সাগরে মোখা উপকূলের কাছে একটি সৌদি সামরিক জাহাজ ও 4টি এসকর্ট নৌযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তারা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার দাবি করলেও সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনাটি নিশ্চিত করেনি। এই হামলা এসেছে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই। 20 জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় হুতিরা। এরপর সৌদি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলার দাবিও করে গোষ্ঠীটি। সৌদি সামরিক সম্পদও হুতিদের হুমকির আওতায় এসেছে। এতে সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে যাওয়ায় সৌদি আরব তেল রপ্তানির বিকল্প পথ খুঁজছে। সৌদি আরামকো হরমুজ এরিয়ে এশিয়ার কিছু ক্রেতাকে ফুজাইরা উপকূলে জাহাজ থেকে জাহাজে তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি ইয়ানবু বন্দর ও লোহিত সাগরের রুট ব্যবহার করে তেল সরবরাহ চালু রাখার চেষ্টা করছে রিয়াদ। কিন্তু লোহিত সাগরই এখন হুতিদের হামলার আওতায়, তাই বিকল্প পথও পুরোপুরি নিরাপদ নয়। সবচেয়ে বড় উদ্বেগ বাব আল মানদেব প্রণালী ঘিরে। হরমুজের বিকল্প হিসেবে সৌদি ও উপসাগরীয় দেশগুলোর জন্যই নৌপথ গুরুত্বপূর্ণ, কিন্তু হুতিরা যদি সৌদি জাহাজে হামলা আরো বাড়ায় তাহলে লোহিত সাগর ও বাব আল মানদেব দিয়ে জ্বালানি পরিবহনও ঝুঁকি তৈরি হবে। এতে জাহাজের বীমা ও পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি এশিয়ার বাজারে তেল সরবরাহেও চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজায় যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের তৎপরতা বাড়লেও কাটেনি ইসরায়েল হামাসের মতবিরোধ। এই অবস্থায় ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বৈঠক ঘিরে নতুন করে জটিল হয়েছে যুদ্ধবিরতির সমীকরণ। একই সময়ে ইসরায়েলে আগামী নির্বাচনের আগে লিকুদ পার্টির প্রার্থী বাছাই চলমান। তবে এই অবস্থানের তীব্র সমালোচনা করেছে ফিলিস্তিনের ন্যাশনাল ইনিশিয়েটিভ। সংগঠনটির অভিযোগ, নেতানিয়াহুকে পরিকল্পনা বাস্তবায়নে বাধ্য না করে উল্টো ছাড় দিচ্ছে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, ফিলিস্তিনিরা মার্কিন প্রস্তাবে নমনীয়তা দেখালেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। একই সময়ে পশ্চিম তীরের জেনিনে প্রায় 100টি ভবনে তল্লাশি চালিয়ে 2 ফিলিস্তিনিকে আটকের কথা জানিয়েছে নেতানিয়াহু বাহিনী। অন্যদিকে হামাসের প্রতিনিধি জানিয়েছেন, ইসরায়েলি দখলদারিত্ব চললে হামাস অস্ত্র ত্যাগ করবে না। তার দাবি, আলোচনার মাধ্যমে হওয়া যুদ্ধবিরতিও বাস্তবে কার্যকর হয়নি। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার মিশরে হামাসের নেতার সঙ্গে বৈঠকের পর জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। পরে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গেও বৈঠক করেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক তৎপরতায় গাজাবাসীর মধ্যে আশার পাশাপাশি রয়েছে গভীর হতাশা। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বলছেন, বছরের পর বছর হামলা, ঘরবাড়ি ধ্বংস ও তাঁবুতে জীবন কাটানোর পর তারা আর নতুন প্রতিশ্রুতি নয়, চান যুদ্ধের স্থায়ী অবসান। চলমান পরিস্থিতির মধ্যেই ইসরায়েলে আগামী নির্বাচনের আগে লিকুদ পার্টির প্রার্থী বাছাই চলছে। জরিপে দলের অনেক ভোটার মধ্যপন্থী সরকার চাইলেও কট্টর ডানপন্থীদের প্রভাব এখনও শক্তিশালী। আসাদ আমলে নির্যাতনের স্মৃতি এখনো মুছে যায়নি সিরিয়ায়। এরই মধ্যে পুলিশ হেফাজতে সাবেক হোয়াইট হেলমেট কর্মীর মৃত্যু ঘিরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পরিবারের অভিযোগ, হিমোফিলিয়ার কথা জানিয়েও রেহাই মেলেনি। 72 ঘন্টা ধরে চলে নির্যাতন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে সরকার। নতুন সিরিয়ায় আইনের শাসন নিয়ে উঠেছে বড় প্রশ্ন। অর্থ সংক্রান্ত একটি বিরোধের জেরে লাতাকিয়ার হাফে থানায় আটক করা হয় সাবেক হোয়াইট হেলমেট কর্মী মোহাম্মদ গামিরাকে। পরিবারের দাবি, 3 দিন হেফাজতে থাকার পর তার শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি হয়। পরে তিসরিন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মস্তিষ্ক পেটের ভেতরে গুরুতর রক্তক্ষরণ শনাক্ত করেন। শেষ পর্যন্ত হাসপাতালেই মৃত্যু হয় 2 সন্তানের এই বাবার। গামিরার পরিবারের অভিযোগ, নিরাপত্তা কর্মীদের তার দীর্ঘদিনের হিমোফিলিয়া রোগের কথা জানানো হয়েছিল। এরপরও তাকে টানা শারীরিক নির্যাতন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালে চিকিৎসাধীন গামিরার ছবি ছড়িয়ে পড়ার পরেই ঘটনাটি প্রকাশ্যে আসে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই লাতাকিয়ায় বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার দেশ জুড়ে প্রতিবাদের ডাকও দেওয়া হয়।
জনরোষের মুখে তদন্তের ঘোষণা দিয়েছে সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড। স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাব বলেছেন, গামিরাকে আটকের সময় আইন মেনে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না, তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছিল কি না, সবই খতিয়ে দেখা হবে। কোনো কর্মকর্তা বা নিরাপত্তা কর্মী দায়ী প্রমাণিত হলে পরিচয় কিংবা পদমর্যাদা বিবেচনা না করেই আইন অনুযায়ী শাস্তির আশ্বাস দিয়েছে সরকার। তবে এই ঘটনাকে শুধু একটি হেফাজতে মৃত্যুর ঘটনা হিসেবে দেখছেন না সিরিয়ার মানুষ। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমলে কারাগারে নির্যাতন, নিখোঁজ ও মৃত্যুর দীর্ঘ ইতিহাস রয়েছে। বিশেষ করে সেদনায়া কারাগার হয়ে উঠেছিল রাষ্ট্রীয় নির্যাতনের ভয়াবহ প্রতীক। আসাদ পতনের পর নতুন সরকার আইনের শাসন ও জবাবদিহিতার প্রতিশ্রুতি দিলেও গামিরার মৃত্যু সেই পুরনো সংস্কৃতি পুরোপুরি বদলেছে কিনা তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অরুণাচল প্রদেশে চীনা অনুপ্রবেশের অভিযোগ ঘিরে আবারও উত্তপ্ত ভারত চীন সীমান্ত। ভারতের ক্ষমতাসীন জোটের শরিক দলের অনুসন্ধানী সদস্যদের দাবি, বছরের পর বছর ধরে সীমান্তে জমি দখল করছে চীন। যদিও ভারতীয় সেনারা বলছেন অভিযোগের কোনো ভিত্তি নেই। আর এই উত্তেজনা তৈরি হলো শি জিনপিং এর সম্ভাব্য ভারত সফরের মাত্র কয়েক সপ্তাহ আগে। অরুণাচল প্রদেশের দুর্গম আপার সুবনশিরি জেলায় চীনা অনুপ্রবেশের অভিযোগ তুলেছে ক্ষমতাসীন বিজেপির মিত্র পিপলস পার্টি অব অরুণাচলের অনুসন্ধানী দল। তাদের দাবি, তাকখিং এলাকায় বছরের একটি বড় সময় ভারতীয় সেনারা আবহাওয়ার কারণে নিয়মিত টহল দিতে পারেন না। এই সুযোগে চীনা বাহিনী সীমান্ত এলাকায় সক্রিয় থাকে। স্থানীয়দের অভিযোগ, 2023 সালের এক সংঘর্ষের পর ভারতীয় সেনা সেরা 5 নামের একটি টহল পয়েন্ট থেকেও সরে গেছে। সীমান্তের স্থানীয় জনগোষ্ঠীর অভিযোগও বেশ গুরুতর। তাদের দাবি, পূর্বপুরুষদের ব্যবহার করা শিকার ক্ষেত্র ধীরে ধীরে চীনের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। স্থানীয় একটি সংগঠনও ভারতীয় কর্মকর্তাদের কাছে অভিযোগ করেছে, চীনা অনুপ্রবেশ সাম্প্রতিক সময় অনেক বেড়েছে। তবে ভারতীয় সেনাবাহিনী গণমাধ্যমে প্রকাশিত এসব অভিযোগকে সরাসরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। ভারত চীন সীমান্ত বিরোধ অবশ্য নতুন নয়। প্রায় ৩,৪৮৮ কিলোমিটার সীমান্তের বড় অংশ নিয়েই দুই দেশের মতবিরোধ রয়েছে। অরুণাচলকে পুরোপুরি নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন, আর ভারত 1914 সালের ম্যাকমোহন লাইনকে সীমান্ত হিসেবে মানে। দুই দেশ লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি মেনে চললেও সেটির অবস্থান নিয়ে রয়েছে বিস্তর মতপার্থক্য। 2020 সালের গালওয়ান সংঘর্ষে দুই দেশের সেনা নিহত হওয়ার পর সেই উত্তেজনা আরও গভীর হয়। সাম্প্রতিক সময় অবশ্য সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করছে দিল্লি ও বেইজিং। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চাপের মধ্যেও দুই দেশের বাণিজ্য 2025-26 অর্থ বছরে $151 বিলিয়ন বেশি হয়েছে। সীমান্ত নিয়েও কূটনৈতিক ও সামরিক পর্যায়ে যোগাযোগ চলছে। কিন্তু নতুন করে অনুপ্রবেশের অভিযোগ সেই সম্পর্কের অগ্রগতিকে প্রশ্নের মুখে ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে সেপ্টেম্বরে ভারতের অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য সফরের আগে এই উত্তেজনা দুই দেশের জন্যই স্পর্শকাতর। ইউক্রেন যুদ্ধ ঘিরে আরও উত্তপ্ত হচ্ছে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর সম্পর্ক। ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলায় ব্রিটিশ অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে যুক্তরাজ্যকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে মস্কো। একই সময় যুদ্ধবিরোধী রাজনীতিক লেভ স্লোসবার্গকে 11 বছর 1 মাসের কারাদণ্ড এবং তার দল ইয়াবলোকোকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্ত বহাল রেখেছেন মস্কোর আদালত। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় দুদেশে অন্তত 16 জন নিহত হয়েছেন। ইউক্রেনের হামলায় ব্রিটিশ ড্রোন ব্যবহারের অভিযোগ ঘিরে যুক্তরাজ্যকে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, কিয়েভকে অস্ত্র ও প্রযুক্তি সহায়তা দিয়ে সংঘাত আরও উস্কে দিচ্ছে লন্ডন। ব্রিটিশ দুই নির্মাতার তৈরি ড্রোন দিয়ে গত 6 মাসে রাশিয়ার ভেতরে শিল্প ও সামরিক স্থাপনায় হামলা হয়েছে। দ্য সানডে টাইমসের এমন প্রতিবেদনের পর এই সতর্কবার্তা দেয় রুশ দূতাবাস। সংঘাতে ব্রিটেনের যত সম্পৃক্ততা বাড়বে তাদের তত বেশি মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া। এরই মধ্যে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা আরও তীব্র হয়েছে। কিয়েভ 8 শতাধিক দূরপাল্লার ড্রোন ছুড়েছে বলে জানিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, 822টি ড্রোন ধ্বংস করা হয়েছে। হামলায় রাশিয়ার ওয়াইল্ড বেরিজের একটি বিশাল গুদামেও আগুন লাগে। একই সময়ে রাশিয়ার হামলায় ইউক্রেনের ক্রিভিরি ও জাপোরিজ্জিয়ায় বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গেছে। যুদ্ধের পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরে বাড়ছে যুদ্ধবিরোধী মত দমনের অভিযোগ। ইউক্রেন যুদ্ধের সমালোচনা এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানানোয় ইয়াভলোকো দলের নেতা লেভ স্লোসবার্গকে 11 বছর 1 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই দিনে রাশিয়ার সুপ্রিম কোর্ট নির্বাচনে ইয়াভলোকোর অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখে। এদিকে রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা আরও জোরদার হচ্ছে। পুতিন ও কিম জং উন দুই দেশের সব খাতে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ইউক্রেনের দাবি, রাশিয়া উত্তর কোরিয়া থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও সেনা সহায়তা পাচ্ছে।
এদিকে স্বাধীন রুশ গণমাধ্যম মিডিয়া জোনা ও বিবিসি রাশিয়ান সার্ভিসের হিসাবে 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে চলতি বছরের 13 আগস্ট পর্যন্ত ইউক্রেন যুদ্ধে অন্তত 2,39,354 রুশ সেনার মৃত্যুর পরিচয় নিশ্চিত করা হয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে তারা।